সবচেয়ে বড় বড় যে ইলিশ মাছের ডিমগুলো প্রায় 5-6টা ডিমের ইয়া বের করছে, ফ্রাই করো। আর ডাল আছে গরম করো। এই ইলিশ মাছের ডিম দিয়ে পাতলা ডাল দিয়ে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি চল, ভোর হয়ে আসতেছে, ঢাকায় যাইতে হবে, আবার সকাল থেকে আবার ওই সেটাই ছুটি। তুই তো সুপারস্টার, তুই 1 ঘন্টা দেরি করে আইলে তো আর কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের তো বকা দিবে ডিরেক্টর, এত দেরি হলো কেন। তার সাথে যতদিন কাজ করেছি সে আমাদের মধ্যে অনেকে মামা বলে ডাকতেন এবং খুব শ্রদ্ধা করতেন, এবং মাঝে মধ্যে এমন কিছু কাজ করত যে আমাদের বন্ধু। এবং সালমান শাহর সম্বন্ধে তো আর 2-4 মিনিটে কিছুই বলা যাবে না, 2-4 দিনেও শেষ হবে না। সে তো স্বপ্নের নায়ক, সারা জীবন আমাদের মাঝে সে বেঁচে আছে, শুধু চোখ থেকে আড়াল হয়ে গেছে সে, কিন্তু অন্তরে কিন্তু এখনো আছে। সালমান শাহর সাথে শেষ যখন মরে যাওয়ার আগে আপনার সাথে শেষ যখন দেখা হয়েছিল তখন কি বলেছিল, বা এরকমের কোনো কথা স্মৃতি মনে আছে কিনা? সালমান শাহ হয়েছে কি, মৃত্যুর পর যেসব কথাগুলো শুনেছি, জীবিত থাকতে কিন্তু আর দেখে বোঝা যেত না, সবসময় আনন্দ নিয়েই চলতো। মৃত্যুর কিছুদিন আগে কি প্রায় 2-3 মাস আগে এক ছবির শুটিং করতেছিলাম এই 3 নাম্বার ফ্লোরে। তখন একটা শট 3 নাম্বার ফ্লোরের উপর থেকে জাম করবে, তো সাধারণত বড় বড় রিক্সি কাজ স্ট্যান্ডম্যানরাই করে। তখন আমি বসা, সে আমার পিছনে যায়, আমার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, মামা শটটা আমি ডাইরেক্ট দিই। তখন আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখন এত বড় একটা সুপারস্টার, কত ছবি তোমার হাতে, তোমারে কত প্রযোজক তোমার উপরে ইনভেস্ট করছে, আল্লাহ না করে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, মামা কিচ্ছু হবে না, আপনাদের দোয়া আছে না, দেই মামা। তা আমি বললাম, আমি তোমার অর্ডার দিতে পারবো না, এখানে ফাইট ডিরেক্টর আমার ওস্তাদ মসলেম ভাই আছে, তাতে পারমিশন নাও, যদি দেয় নিচের যে সাপোর্টিংগুলো ওইগুলো আমরা ঠিক করে দিব, যেন তুমি কোনো ব্যথা বা কোনো রিস্কি পরিস্থিতিতে না পড়ো। তখন বললো, মুসলিম ভাইও রাজি হলো না, জোর করে দিবেই ঠিকই, কিন্তু ওই উপর থেকে সে জাম দিয়ে দেয়, এরকম মুডি ছিল। এর মধ্যে শুটিং আমি 11টা পর্যন্ত শুটিং করে শুটিং পেকআপ হয়েছে। পেকআপ হওয়ার পর মামা আপনি যায়েন না, কথা আছে। 3 নাম্বার মেকআপ রুমের বারান্দায় আমি দাঁড়ায় রয়েছি, সে ফ্রেশ ট্রেশ হয়ে মামা গাড়িতে উঠি, দেখ রে 11টা বাজে, বাসায় যাব, ফ্রেশ হব, গাড়িতে উঠে কই নিবি? আরে একটু গেটের বাইরে যাব, উঠেন তো মামা। তো গাড়িতে উঠছি, সে তখন একটা গাড়ি কিনছিল বাংলাদেশে, তখন সম্ভবত একটা গাড়ি চোখে পড়তো, ওই গেটগুলো খুললে প্লেনের মতো হয়ে যায়, লাল গাড়ি যায়, লাল না অ্যাশ কালারের মতো, মানে অ্যাশ বা আকাশি কালারের মতো, যাই হোক। তো গাড়িতে উঠলাম, সে টান দিয়া বের হয়ে চললো, যাইতে যাইতে আমি দেখি সাভারের দিক চলে যাচ্ছে। কি হলো, কই যাচ্ছ তুমি? আরে মামা বন্ধ। আর সে কিন্তু গাড়ি খুব রাফভাবে চালাইতো, খুব স্পিডে চালাইতো গাড়ি। ওর গাড়িতে যারা চড়ছে ওই দোয়া দূর পড়তে পড়তে যাইতো আর কি, ভয়ে, এত স্পিডে গাড়ি চালাই। এক পর্যায়ে দেখা গেল সাভার ছাইরা মানিকগঞ্জ রোডে চলে গেল। আরে মামা তুমি বলবে তো, আচ্ছা যখন গাড়িতে উঠছি যাব কোথায়? ওই মামা হঠাৎ শুটিংয়ে করতে করতে মন চাইলো আমি ইলিশ মাছের ডিম আর পাতলা ডাল দিয়ে আমি ভাত খাবো, খুব প্রিয় খাবার আমার।
আরিচা যাব, সোজা আরিচা চলে গেল, একটা রেস্টুরেন্টে গেল। তখন তো প্রত্যেকটা ওই ছন বেড়া দিয়া হোটেল, আরিচা তো আপনারাও দেখছেন, নদীর পাড়ে যেসব হোটেল, ওরকম ভিআইপি হোটেল না, পাটাটনের হোটেল। একটার মধ্যে যায়া এই ইলিশ মাছের ডিম আছে, জি মামা আছে, আসলে তো ক্যাপটেপ পরা, তারা প্রথম চিনতে পারিনি, কিন্তু আমরা সবাই চিনা গেছে, আরে মামা। তারপরে আমার চেনার থেকে তারে চিনছে, ক্যাপটেপ পরা ছিল। যাই হোক, ফ্রিজ থেকে সবচেয়ে বড় বড় যে ইলিশ মাছের ডিমগুলো, প্রায় 5-6টা ডিমের ইয়া বের করছে, ফ্রাই করো, আর ডাল আছে, গরম করো। এই ইলিশ মাছের ডিম দিয়া পাতলা ডাল দিয়ে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি চল, ভোর হয়ে আসতেছে, ঢাকায় যাইতে হবে, আবার সকাল থেকে আবার ওই সেটাই ছুটি। তুই তো সুপারস্টার, তুই 1 ঘন্টা দেরি করে আইলে তো আর কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের তো বকা দিবে ডিরেক্টর, এত দেরি হলো কেন। পরে বিল দিতে গেয়া কইলে আমি যেটা খাইতে চাইছিলাম ওইটা খাইছি, আমার মনটা ভরে গেছে, খুব ভালো পাক করছেন। কয়টা ওই সময় মনে করেন 10,000 টাকা। বিল কয় টাকা হয়েছে ওইটার ব্যাপার না, হাইস্ট কত বিল হয়তো 2,000 টাকার মতো হয়েছে। 10,000 টাকা দিয়ে দিচ্ছে, দিয়া তারপরে আবার 100 টাকার একটা, তার একটা লেদারের ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে প্রচুর টাকা সে দিয়া ক্যারি করত। ব্যাগের থেকে 100 টাকার নোটের একটা বান্ডিল বের করে 200 করে প্রায় 6-7 জন স্টাফে বকশিস দিয়ে আবার ঢাকার দিকে রওনা করল। এই যে এত বড় একটা সুপারস্টার, যার ভিতরে কোনো অহংকার নেই, আমাদের মতো, ওর চলচ্চিত্র ওর আগে আসছি, ওর অনেক সিনিয়র, ঠিক আছে, কিন্তু ওই তো একটা সুপারস্টার। আমাদের মতো ছোটোখাটো আর্টিস্টরা যে সম্মানটা করতো, এগুলো আসবে না। যখন ছবি দেখি চোখ ঘামায়, চিন্তা করি এখন কাদের সাথে শুটিং করতেছে।